সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আজ আপনাদের সামনে দৈহিক রোগের ন্যায় মানসিক রোগ হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা যে সহজেই আরোগ্য বা নিরাময় হতে পারে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা এবং বিজ্ঞান ভিত্তিক ও যুক্তিভিত্তিক আলোচনা করার জন্য আমি সচেষ্ট হব। সারা পৃথিবীতে মানুষ যেমন দৈহিক রোগ চিকিৎসা নিয়ে ব্যস্ত, তেমনি মানসিক রোগ চিকিৎসা এটাও কম গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটাও সর্বজন বিদিত। যদিও এ বিষয়ে সরকারি বেসরকারি ব্যবস্থাপনা তুলনামূলক খুব কমই দেখা যায়। মানসিক রোগ আমরা জানি একটু হচ্ছে সাধারণ বা মৃদু ধরনের মানসিক রোগ, যাকে নিউরোসিস বলা হয়, যেটা মানসিক চাপ, পারিবারিক কারণ, সাধারণ কিছু কারণে তারা সংগঠিত হয় এবং বিশেষ অবস্থায় তাদের পরিচয় পাওয়া যায়। এরা সাধারণভাবে সামাজিক এবং সমস্ত দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই করে যায়। এদের হাসপাতালে ভর্তি বা চিকিৎসার প্রয়োজন খুব কমই হয়। এরপরও তাদের চিকিৎসার প্রয়োজন, হোমিওপ্যাথি ওষুধ আছে, এ বিষয়ে আমি বিগত আলোচনায় উপস্থাপন করার জন্য সচেষ্ট হয়েছিলাম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সিজোফ্রেনিয়া। মনোরাজ্যে বা মানসিক রোগ যতগুলো আছে, কঠিনতম মানসিক বা তীব্র মানসিক ব্যাধির ভিতরে অন্যতম প্রকার হচ্ছে সিজোফ্রেনিয়া, যা সর্বজনবিদিত এবং মোটামুটি সমাজে আজ এক বিশেষ পরিচিতি লাভ করছে। সিজোফ্রেনিয়া 1991 সালে সুইজারল্যান্ডবাসী মনোচিকিৎসক ইজেন বিলুজার সিজোফ্রেনিয়া বলতে বিভক্ত ব্যক্তি সত্তাকে ব্যবহার করেছেন। এরা আত্মবিশ্বাসহীন ব্যক্তি সত্তার বাস্তব বিমুখতা, চিন্তা এবং কর্মে অসংলগ্নতা, আত্মকেন্দ্রিকতা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত বা অলীক দর্শন, অলীক শ্রবণ, অনুভূতিপ্রবণ এবং সকল বিষয়ে অনড় মনোভাব ইত্যাদি লক্ষণ নিয়ে প্রকাশ ঘটায়। এর অন্যতম লক্ষণ হল অলীক দর্শন বা ভ্রান্ত দর্শন। অলীক দর্শন বলতে বোঝায় কেউ নিকটে নাই অথচ সে তাকে দেখতে পায়। অলীক শ্রবণ, হ্যালুসিনেশন, কেউ নাই অথচ সে কারোর সঙ্গে কথা বলছে, তার কথাটা দিব্যি শুনতে পাচ্ছে, কোনো বৃত্তি নাই। এ বিষয়ে তাকে বোঝাতে চাইলে সে রেগে যাবে, তার নিজের স্থান থেকে সম্পূর্ণরূপে অনড় থাকবে, কোনো অবস্থায় সেখান থেকে সে বিচ্যুত হবে না।
2 নম্বরে যেটা আসে সেটা তার সাধারণত আগ্রহের অভাব, যা বাল্যকাল এবং শৈশব থেকে শুরু হয়ে এককালে এসে প্রকট হয়ে ওঠে। নিজের পোশাকাদি, খাওয়া দাওয়া ইত্যাদি সম্পর্কেও খেয়াল থাকে না। পরনিরপেক্ষতা বা পরনির্ভরতার লক্ষণটি প্রকট হয়ে ওঠে। এমনকি এরা পোশাক ছাড়াই শুয়ে থাকে এবং এরা কামুক প্রবণতা খুব বেশি দেখায় এবং প্রকাশ ঘটায়। এই সমস্ত রোগী আবার কখনো বা হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, আবার আচ্ছন্ন অবস্থায় হয়ে যায়, অর্থহীন কথা বলে, অনর্থক চলাফেরা ঘোরাফেরা করে, কথাবার্তার কোনো তাল থাকে না, এক কথা থেকে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে চলে যায়, আক্রমণাত্মক কথা বলে, একই কথা বারবার বলতে থাকে, এক বিষয় হতে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে যায়, বাধা দিলে ক্ষিপ্ত এবং মারমুখী হয়ে যায়। এদের আর একটা বড় লক্ষণ হলো সন্দেহপ্রবণ। এতই সন্দেহপ্রবণ, সবাইকে সন্দেহ করবে, বাড়ির সমস্ত লোককে সন্দেহ করবে, এমনকি রাস্তায় যদি 2 জন বা 3 জন তাদের নিজস্ব কোনো কথা বলে, সে মনে করবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কোনো খাবার তার সামনে উপস্থাপন করা হলে সে মনে করবে নিশ্চয়ই এই খাবারে বিষ মিশানো আছে, তাকে মারার জন্য সমস্ত রকমের ষড়যন্ত্র চলতেছে। এবং এই যে তার দৃঢ় একটা অহেতুক বিশ্বাস, এটা সে মনে প্রাণে বিশ্বাস করে। কোনো যুক্তি বা কোনো প্রমাণ তার কাছে যেমন নাই, কোনো যুক্তি প্রমাণ উপস্থাপন করলেও সে সেটাকে গ্রাহ্য তো করবেই না, বরং উল্টা তার ভিতর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এদের আরেকটা বড় লক্ষণ হলো এরা অহেতুক ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয় বিভিন্ন বিষয় নিয়ে। গত সপ্তাহে এক রোগী আসছিলেন, বয়স প্রায় 70 বছর, আমেরিকার সিটিজেনশিপ নিয়েই থাকতেন, ছেলে মেয়ে স্ত্রী সেখানেই আছেন। মানসিক রোগ দেখা দেওয়ার চিকিৎসার জন্য তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ফোন করে আমার কাছে আসছেন। আমি যখন তাকে নিয়ে, এবং তার ভাইও তার সঙ্গে ছিলেন, যখন আমার রুমের চেম্বারে ঢুকছি, তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই বলছে যে আটকা ঘরে, এসি রুমে আমি তো মরে যাব, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করেন, এই ছোট্ট আটকা ঘরে আমি তো থাকতে পারবো না, আমার তো দম বন্ধ হয়ে আসছে। তাকে নিয়ে আমার বাইরে ওয়েটিং রুম একটু বড় ছিল, সেখানে নিয়ে গেলাম। সেখানেও গেলে বলছে যে এটাও তো এসিয়াল আটকা রুম, এও তো গ্লাস দেওয়া, জানলা না এইসব গ্লাস দেওয়া, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করেন। সে অস্থির হয়ে যাচ্ছে। সে কোনো অবস্থায় কোনো আটকা ঘর বা গাড়িতে উঠলে কোনো অবস্থায় জানলা বন্ধ করতে দিবে না, ঘরে থাকলে জানলা দরজা খুলে দিতে হবে। তাহলে আটকা ভয়, কেউ বা নির্জনতায় ভয় পায়, কেউ বা লোক সমাগমে ভয় পায়, কেউ বা আগুন দেখলে ভয় পায়। দেখা লাগে না, আগুনের কথা মনে পড়লে, পানি দেখলে জলতঙ্ক যাকে আমরা বলি, কোনো একবার হয়তো কোনো কারণে তার পানিতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এরকম একটা রোগী নিয়ে আসছিল, বয়স 17-18 বছর একটা মেয়ে। সে পানি খেতে চাইল একবার, কিন্তু পানি খেতে চেয়ে সে অজ্ঞান হয়ে গেল, মুখে ফ্যান টানা সময়। এরপর অনেক চেষ্টা করে যখন তাকে একটু স্থির করা হলো, তো তার ছিল জলতঙ্ক, পানিতে আতঙ্ক। তো এইভাবে অহেতুক ভয় বা অহেতুক আতঙ্ক এদের বড় পরিচয়। একজনের এক এক প্রকারের ভীতি, যদি এগুলোর বাস্তব কোনো ভিত্তি নাই, অথবা জীবনে কোনো এক সময় কোনো একটা বিষয়ে কিছু আতঙ্কগ্রস্ত ছিল,
যখনই ওই বিষয়টা তার সামনে মনে পড়ে তখন সে ভয় পেয়ে যায় এবং ভীষণ আকারে ভয় পায়, জড়সড় হয়ে যায়। আরেকটা বিষয় হলো মানসিক প্রচণ্ড চাপ এবং দ্বন্দ্ব, ব্যর্থ প্রেম, বড় ধরনের মানসিক আঘাত প্রভৃতি অবস্থায় পারিবারিক সহানুভূতি না পেলে একসময় বড় ধরনের মানসিক রোগের লক্ষণ আসে, এমনকি সে আত্মহত্যা পর্যন্ত করে বসতে পারে। এ সমস্ত রোগীর উত্তেজিত অবস্থায় দৈহিক বা আঙ্গিক কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে, কারণ দেহের সঙ্গে মনের এক সম্পর্ক এবং দেহের যে স্নায়বিক বিষয়গুলো এটাও মানসিক রোগের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য উত্তেজিত অবস্থায় তার হাত দুটো মুষ্টিবদ্ধ, চক্ষু বিস্ফারিত, মুখের ভঙ্গি ভীতি প্রদর্শন করে, কখনো বা চোখে অনর্গল পানি নেমে আসতে পারে। এভাবে এমনকি তলকা বা আক্ষেপ পর্যন্ত তার দেখা দিতে পারে, হিস্ট্রিয়া রোগের মতন অবস্থাও সৃষ্টি হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিজোফ্রেনিয়ার সাধারণ লক্ষণাবলীর ভিতরে অন্যতম লক্ষণগুলো। যদিও এর অনেক প্রকার আছে, প্যারানয়েড, ক্যাটাটনিক, হেমিওফোরমিক, বিভিন্ন রকমের বিভাগ আছে। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করলাম। এই রোগের কারণ হিসাবে মনোবিজ্ঞানীগণ অনেক গবেষণার মাধ্যমে যেগুলো বের করেছেন, যে আলোচনাগুলো উল্লেখ করেছে তার সংক্ষিপ্ত বলি। একটা হচ্ছে সামাজিকতার ভিতর পারিবারিক কারণও চলে আসে। 2 নম্বর আছে বংশগত কারণ, যেটাকে আমরা জেনেটিক বলতে পারি। বংশে যদি কারোর ভিতর উন্মাদ অথবা সিজোফ্রেনিয়ার কোনো লক্ষণ থেকে থাকে, জেনেটিকভাবে এই লক্ষণগুলো আসতে পারে। আরেকটা হচ্ছে মানসিক চাপ বা দ্বন্দ্ব, এটা একটা বড় কারণ। রাসায়নিক কারণ আছে একটা, যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মনোবিজ্ঞানী, যে মস্তিষ্কের ডোপামাইন এর আধিক্য যদি থাকে, ডোপামাইন এর আধিক্যজনিত কারণেও এটাকে রাসায়নিক কারণ বলা হয়, এটার দ্বারাও তার মনোবিকারের সৃষ্টি হতে পারে। জৈব রাসায়নিক কারণের ভিতর রক্তে ট্যারেক্সিন এর উপস্থিতির মধ্যে একটা পজিটিভ কার্যকরী সম্পর্ক আছে, যা মনোবিজ্ঞানী হিথ 1957 সালে প্রমাণ করেছেন। তো এই কারণগুলো হচ্ছে মোটামুটি সিজোফ্রেনিয়ার কারণ। আমি এখানে একটু যোগ করতে চাই, ডাক্তার মহাত্মা হ্যানিম্যান, যিনি ওই যুগের সর্বপ্রধান এবং অন্যতম অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন, পরবর্তীতে যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করতে সক্ষম হন, তিনি এই সমস্ত মানসিক রোগের পিছনে দায়ী করেছেন, বা অন্যতম কারণ বা বেসিক বা মৌলিক কারণ হিসেবে তিনি যেটা আলোচনা করেছেন সেটা মায়াজম। আমি আমার একটা আলোচনায় সুদীর্ঘ 2 পর্বে আলোচনা করেছি মায়াজম সম্পর্কে। সেখানে মায়াজম বলতে এক ধরনের বাষ্প জাতীয় কার্যকরী শক্তি, যেটা বায়ুমণ্ডলে পরিব্যাপ্ত এবং মানুষের মনের উপরেই প্রথম প্রভাব বিস্তার করে এবং মনকে পয়লা কলুষিত করে। কলুষিত মনের দ্বারা ধীরে ধীরে পারিপার্শ্বিক বিভিন্ন কারণের দ্বারা তার ভিতর সিপিলিটিক মায়াজম বা শরিক মায়াজম থেকে সাইকোটিক বা সাইকোসিস মায়াজমের সৃষ্টি হয়। এই যে সিপিলিস বা সাইকোসিস বা টিউবারকুলার দোষ, এগুলো সৃষ্টি হলো পরবর্তী জেনারেশনে জেনেটিকভাবে তাদের এক প্রভাব বা সুপ্ত অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে যে সমস্ত মানব শিশু।
এই মায়োজমেটিক কারণগুলো অতি সহজেই সামান্য সামান্য উপকারণে তাকে আক্রমণ করে বসে। আমরা এটা স্পষ্ট উপলব্ধি করতে পারি, একই কথায় একজন রেগে যায়, আরেকজন তো রাগে না। একই কথায় একজনে কান্না করে ফেলে, আরেকজন তো কান্না করে না। এই যে মনের যে বিভিন্নতা, এর পিছনে মায়োজমের যোগ রয়েছে। সোরা মায়োজম সম্পর্কে বলা হচ্ছে এরা নোংরা প্রকৃতির হয়, যা ইচ্ছা দিয়ে করতে পারে, বিবেক বিবর্জিত কাজ করতে পারে, নিজেকে অহংকারী বোধ করে। আবার সিফিলিটিক মায়োজম এত রেগে যায়, সংখ্যে অত্যন্ত রেগে যায় এবং অত্যন্ত গালিগালাজ করে এবং সহজেই কাউকে মেরে বসতে পারে, এমনকি কাউকে হত্যা তো করতে পারেই, আত্মহত্যাও করে বসতে পারে। আবার সাইকোটিক মায়োজম এমনই একটা মায়োজম যে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, নিজে যেটা বিশ্বাস করবে তার থেকে কখনো সে নড়বে না, এবং সন্দেহপ্রবণ এমন বেশি যে সামান্য কারণে সে যে কাউকে সন্দেহ করতে পারে বা সন্দেহ করে থাকে। টিউবারকুলার দোষ এটা এমনই একটা অবস্থান, যদি কারোর দেহে প্রবেশ করে, যদি কারোর থেকে অবস্থান করে, যে জিনিসে তার ক্ষতি সেটা তার পছন্দ হবে, যেটা তার পছন্দনীয় কাজ সেটা তার ক্ষতি হবে, উল্টাপাল্টা জীবন, অথচ স্বাভাবিক জীবন যাপন সে করতে পারত। এবং এখান থেকে তার দেহের বিভিন্ন রকম জটিলতার রূপ সহজেই নিতে পারে। এখন আমরা এর নিরাময়ের কথা চিন্তা করব। নিউরোসিস বা সাধারণ বা মৃদু প্রকৃতির রোগ যেমন, তাকে সান্ত্বনামূলক কথা, সান্ত্বনামূলক আচরণ এবং তার সঙ্গ দেওয়া, তার চাহিদা মেটানো এবং সাধারণ ভালো পরিবেশ, সুপরিবেশ, সেই সঙ্গে সামান্য কিছু ওষুধের দ্বারা তাকে নিরাময় করা সম্ভব। কিন্তু সিজোফ্রেনিয়া বা কঠিনতম যে সমস্ত মানসিক ব্যাধি, এগুলো সাধারণভাবে আরোগ্য হবে না। সান্ত্বনামূলক কথার দ্বারা সে আরও তেড়ে আসবে, আরও উত্তেজিত বেশি হবে। কি সে পছন্দ করে সেভাবে তার সঙ্গে চলা, তাকে সমস্ত কুপরিবেশ থেকে দূরে এনে এমন এক জায়গায় অবস্থান করানো যেখানে সে কাউকে কোনো ক্ষতি করতে পারবে না, নিজে আত্মহত্যা করার সুযোগ পাবে না, এমনই একটা পরিবেশে এনে, আমরা একথা জানি, বহুবার আলোচনা করেছি, হোমিওপ্যাথি চিকিৎসা কোনো রোগের নয়, রোগীর। দেহের বা দৈহিক রোগ চিকিৎসা করতে গিয়ে যেমন তার দেহ এবং মন উভয়েরই লক্ষণ নেওয়া প্রয়োজন, তেমনিভাবে মানসিক রোগী চিকিৎসার ক্ষেত্রেও রোগীর মানসিক যত প্রতিকূল লক্ষণ আছে, অস্বাভাবিক লক্ষণ আছে, এই সবগুলোকে স্পষ্ট ধারণা রোগীর কাছ থেকে সব পাওয়া যাবে না। রোগীর আত্মীয় স্বজন, পরিচর্যাকারী, বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে এগুলো নিতে হবে এবং নিজেও চিকিৎসক পরিদর্শন করবেন। এভাবে যখন রোগী সার্বদৈহিক এবং মানসিক সমস্ত লক্ষণ সে একত্রিত করবে, কোন আচরণ কখন কিভাবে করে, সেই হিসাবে যখন সে ওষুধ প্রয়োগ করবে, তো ওষুধের দ্বারা আরোগ্য সম্ভব। কয়েকটা ওষুধের নাম আমরা সহজে বলতে পারি এই রোগ চিকিৎসার জন্য। যেমন হায়োসেমাস একটা মেডিসিন, হায়োসেমাস নাইগার। রোগী অত্যন্ত হিংসুক এবং সন্দেহচিত্ত, সহজেই কাউকে সন্দেহ করবে, আবার অনেক হিংসাও করে। এরা উলঙ্গ হয়ে শুয়ে থাকে, যৌনাঙ্গ দেখাতে এরা পছন্দ করে, এরা অত্যন্ত কামুক হয়ে থাকে। আবার কখন বা চুপচাপ থাকে, কোনো কথার উত্তর নাই, অচেতন অবস্থায়। আবার কখনো বা উত্তর দিতে যে তাকে মেরেও বসতে পারে। আবার কখনো বা প্রলাপ বকে, বিড় বিড় করে কথা বলে, কারোর সঙ্গে কথা বলে, কে কথা বলছে কেউ তার সামনে নাই, কিন্তু সে মনে করে তার সামনে লোক আছে এবং সে তাকে দেখতেছে, সে তার কথা শুনতেছে। অর্থাৎ অলিক দর্শন বা হ্যালুসিনেশন যেটা বলে, এটাই
এটার ভিতরে বিশেষভাবে প্রযোজ্য। অশ্লীল গান করা, কাউকে মারতে চেষ্টা করা, কেউ তাকে বিষ খাওয়াবে চিন্তা করা, সন্দেহ করা, এইভাবে এ সমস্ত লক্ষণ আমরা এই হায়োসেমাস নাইগারে পেতে পারি। আরেকটা মেডিসিন আছে অরাম মেটাবলিকাম, বিশুদ্ধ স্বর্ণ থেকে তৈরি ওষুধটি শক্তিকৃত করে, যেটার ভিতর সে নিজের প্রতি এত বিতৃষ্ণা হয়ে যায় যে অত্যন্ত রেগে থাকে, কখনো একেবারে চুপচাপ থাকে, কোনো কথার উত্তর দিতে চায় না, একবারে অনেকগুলো কথার উত্তর দিয়ে আবার চুপচাপ হয়ে যায়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, নিজের উপরে সে আস্থাহীন হয়ে আত্মহত্যা করতে প্রবৃত্ত হয়, এমনকি আত্মহত্যা করেও বসে। স্টেফিসিগিরিয়া একটা বিশেষ মেডিসিন, যেটা হোমিওপ্যাথি ওষুধের ভিতরে মানসিক রোগের অন্যতম। এভাবে ভীষণ আকারে প্রকাশ পায় বিরিট্রাম্যালভ, বেলেডোনা, হিপারসালফার, এরকম অনেক ওষুধ হোমিওপ্যাথিতে আছে যেগুলোকে আমাদের নাম একসঙ্গে বলাও সম্ভব না, কারণ আমরা জানি হোমিওপ্যাথি ওষুধ সর্বপ্রথম মানুষের মনের উপরে ক্রিয়া করে যখন প্রুভিং করা হয়। সংক্ষিপ্ত কথা এটাই হলো যে রোগের কারণ উদ্ধার, সেই সঙ্গে তার মানসিক লক্ষণাবলী যেগুলো বৈকল্যতা আছে সবগুলো সমাহার একত্রিত করা, কোন ক্যাটাগরির ভিতরে আসবে সেটা নির্ধারণ করা, সঠিক তথ্য নেওয়ার জন্য রোগী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেবা শুশ্রূষাকারীদের নেওয়া, সেই সঙ্গে চিকিৎসার একটা সুপরিবেশের প্রয়োজন। এর দ্বারা সহজেই তার নিরাময় হোমিওপ্যাথিতে আশা করা যায়। এরকম একটা না একাধিক না অনেক রোগী আমার চিকিৎসা করা আছে, যারা নিউরোটিক পেশেন্ট ছিল বা সাইকোটিক পেশেন্ট বা সিজোফ্রেনিয়া, এরকম আরোগ্য হয়ে তারা বর্তমান সাধারণ জীবনযাপন করতেছে। খুলনাতে পাওয়ার হাউজের একটা মেয়ে, তাকে আমি ক্যালকিরিয়া কার্ভ তার লক্ষণ মতে দিয়েই আমি তাকে সুস্থ করি। তখন ইন্টারমিডিয়েটে পড়তো, ঘরে আবদ্ধ থাকতো, ঘরে বের করা তার নিষেধ ছিল। তার বড় ভাই ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আমার নামে নাম, আমার কাছে নিয়ে এসেছিল। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক জীবনযাপন সংসার করতেছে। আরেকটা ছেলে ইন্টারমিডিয়েট পড়াকালীন ঠিক হায়োসেমাসের যে লক্ষণগুলো বললাম এইভাবে উলঙ্গ অবস্থা ঘুরতো, ইন্টারমিডিয়েট পড়তো, পরীক্ষা দিল না। তো ইগনেশিয়া এবং নেট্টামিউর মনে আছে, এবং শেষে হায়োসেমাস, এই তিনটা ওষুধ আমি তাকে দিছিলাম। পরবর্তীতে সে বুয়েটের থেকে পাশ করে এখন সরকারি বড় অফিসার হিসাবে, ডিপটি ডাইরেক্টর হিসাবে চাকরি করতেছেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে। তো আমরা যদি উপযুক্ত লক্ষণ মতে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারি, সেই সঙ্গে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই যে কুপরিবেশ যেটা নিউরোটিক বা নিউরোসিস তৈরিতে, রোগ সৃষ্টিতে সহযোগিতা করে, এরা যদি আবার উপযুক্ত ভালো, এরা বেশিরভাগই কুপরিবেশ দ্বারা হয়। সেরকমের যদি সুপরিবেশ পায়, ধর্মীয় পরিবেশের ভিতরে একটা সর্বসাধারণের জন্য তাবলিগের একটা পরিবেশ আছে সারা পৃথিবীতে। আমি কিছুদিন আগে এই গত রমজান এবং তারপরে কেনিয়া, আফ্রিকার একটা দেশ থেকে ঘুরে আসলাম। ওখানেও জেনে নিলাম এই ধরনের রোগীর সংখ্যা বেশ বেশি, এবং ওখানে বেশ কিছু নৈতিকতার অবক্ষয় আছে। তো তাবলিগের একটা পরিবেশের দ্বারা এরা সহজে আসতে পারে। এই জন্য আমাদের যারা চিকিৎসক মণ্ডলী আছি, এই ধরনের রোগী চাই নিউরোটিক হোক বা সাইকোটিক বা সিজোফ্রেনিয়া হোক, তাদেরকে প্রথমত আমরা উপযুক্ত চিকিৎসা দিব। চিকিৎসার পরে যেন সুপরিবেশে থাকে, কুপরিবেশের সংস্রব না পায়, এ ব্যাপারে আমাদের কঠিনভাবে দৃষ্টি রাখা
এবং সেভাবে রোগীর আত্মীয় স্বজন পারিবারিক সবাইকে সেভাবে যুক্তি এবং পরামর্শ দেওয়া প্রয়োজন। তাহলে আমাদের চিকিৎসার জন্য একটা হচ্ছে তার সঙ্গে বিহেভিয়ার বা আচরণ সংক্রান্ত, সেই সঙ্গে তাকে সান্ত্বনামূলক বা বোঝানো, যেখানে যেমন পরিবেশ, ওষুধ প্রয়োগ এবং সুপরিবেশ প্রভৃতির মাধ্যমে আমরা আশা করা যায় যে এই সমস্ত রোগীকে অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় যদি নিয়ে আসি তো অত্যন্ত আশু এবং সংক্ষেপে চিকিৎসা হতে পারে বলে আমি বিশ্বাস করি। এবং এটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমি বলতে চাই যে হোমিওপ্যাথি এটা যৌক্তিক এবং একান্তই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।